শেখ হাসিনা ৭১ সালে কী করেছিল? তার স্বামীর সাথে জীবনযাপন করছিল, স্বামীর সাথে মিলে সে সন্তান পয়দা করেছে। নভেম্বরে তার সন্তান জয়ের জন্ম হয়েছে। স্বাধীনতা যুদ্ধে তার কোনো অবদান নেই। যখন মানুষ জীবন দিচ্ছে আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পালিয়ে বেড়াচ্ছে এবং গভর্নমেন্ট বলছে কেউ পারিবারিক জীবনযাপন করবে না, তখন সে স্বামীর সাথে মিলে সন্তান জন্ম দিচ্ছিল। এই তার অবদান। তার কি অবদান আছে? তার কোনো এক বিন্দু অবদান নাই, তার মার কোনো এক বিন্দু অবদান নাই। আর সে এখন থেকে সে বাবা মা গোষ্ঠী সব নাম দিয়েছিল বাংলাদেশে, সব নাম মুছে গেছে, কোনো আর নাম নাই। হ্যাঁ, আমরা মুক্তিযোদ্ধারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যুদ্ধ করেছি, বাংকারে ঝাঁপিয়ে পড়েছি, হাতে বোমা নিয়ে বারুদ নিয়ে, সত্যি। কিন্তু তার বাবার কোনো অবদান ছিল না। আর শেখ হাসিনার যে বলে তার বাবা বাংলাদেশ স্বাধীন করতে, ডা মিথ্যা। আর সে কী করেছিল 71-এ, দেশবাসীকে বলে দেয়। আর আমি সহ্য করতে পারছি না, মুক্তিযোদ্ধাদের তরফ থেকে বলে দিচ্ছে। আমি নিজে স্বাধীন বাংলা বেতার থেকে বলেছি। আমি বলতাম স্বাধীন বাংলা বেতার থেকে সপ্তাহে 5 দিন বলতাম, রণাঙ্গন ঘুরে নামছে জাতিক, দেশবাসীকে রণাঙ্গনের সব ইতিহাস তুলে ধরতাম। সেখানে কিন্তু আমি বলেছি বহুবার, গভর্নমেন্টের সিদ্ধান্ত, যে মুজিবুর গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়েছে যে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ ঘর ছাড়া, পরিবার ছাড়া, এই অবস্থায় মুক্তিযুদ্ধের সরকারের মন্ত্রীরা কেউ পরিবারের সাথে জীবনযাপন করবে না, করেও নাই। সোহেল দাস অসুস্থ ছিল, কিন্তু অজয় বাবু তাকে নিয়ে মুখ্যমন্ত্রী তাজুদ্দিন স্যারের অফিসে এনে সোহেল দাসকে দেখায় নিয়ে গেছিলো। উনি তার ফ্যামিলি যেখানে থাকে উনি যান নাই। ওনার যে প্রতিজ্ঞা, ওয়াদা রক্ষা করেছিলেন। অথচ এই তাজউদ্দিন স্যারেরা বা মুক্তিযুদ্ধ সরকার সিদ্ধান্ত, আমি নিজে ঘোষণা করেছি, স্বাধীন বাংলার ভেতর থেকে বহুবার প্রচার করা হয়েছে যে এরা কেউ পরিবারের সাথে জীবনযাপন করবে না। তোমাকে আলী, তোমাকে বলি, দেশবাড়ি সব কান খুলে শুনে নেন। শেখ হাসিনা ৭১ সালে কী করেছিল? তার স্বামীর সাথে জীবনযাপন করছিল, স্বামীর সাথে মিলে সে সন্তান পয়দা করেছে। নভেম্বরে তার সন্তান জয়ের জন্ম হয়েছে। স্বাধীনতা যুদ্ধে তার কোনো অবদান নেই। যখন মানুষ জীবন দিচ্ছে আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পালিয়ে বেড়াচ্ছে এবং গভর্নমেন্ট বলছে কেউ পারিবারিক জীবনযাপন করবে না, তখন সে স্বামীর সাথে মিলে সন্তান জন্ম দিচ্ছিল। এই তার অবদান। তার কি অবদান আছে? তার কোনো এক বিন্দু অবদান নাই, তার মার কোনো এক বিন্দু অবদান নাই। আর সে এখন থেকে সে বাবা মা গোষ্ঠী সব নাম দিয়েছিল বাংলাদেশে, সব নাম মুছে গেছে, কোনো আর নাম নাই, কোনো নাম। এই সব নাম দিয়েছিল, বাবার নাম, ভাই বোনের নাম, কিচ্ছু আর নাই। আমি কিন্তু এটা তাকে বলেছিলাম, এইগুলো আপনি করছেন, এগুলো কিন্তু থাকবে না। বলো আপনি কি বিএনপির পক্ষে এগুলো প্রচার চালাচ্ছেন নাকি? আমি দেখেন, বিএনপির পক্ষে না। যেদিন এরশাদ আর্মি স্টেডিয়াম ওপেন করা হয়, সেখানে এরশাদের আমি তখন ডিজি, ওখানে আমি নিজে ছিলাম। এবং আমি যখন বললাম স্যার এখানে আর্মি স্টেডিয়াম নাম দেন, আপনার এরশাদ নাম রাখার দরকার নেই, মওদুদ লাভ দিয়ে উঠলো, ওনার আইনমন্ত্রী লাভ দিয়ে উঠলো, কাজী জাফর লাভ দিয়ে উঠলো, উঠে আমার বিরুদ্ধে যাচ্ছে তাই বললো। এরশাদ বললো, এই তোমার ওর বিরুদ্ধে কথা বলো না, সে তো আমার অফিসে আমাকে বলছে, আমি বলবো, তোমার এত রাগারাগি করে গিয়েছে। তো উনি বললেন যে আর মুসা তুমি এটা বলছো ভালো, আমার নাম থাকবে না বলছো, তা আমি তখন বেঁচে থাকবো না, তা আমার কি যায় আসে, এখন তার নাম থাক। তো আমি বলছিলাম আপনার নাম কিন্তু থাকবে না। তো আমি আসলে বললাম আপনি নাম দিচ্ছেন, এগুলো কিছু থাকবে না। তো সে খুব রেগে গেছিল, বললো আপনি বিএনপির পক্ষে যে প্রচারণা চালাচ্ছেন। তো এখন হাসিনা যদি তার ছেলে এবং মেয়ের জন্য গো ধরে, জিদ ধরে, তাহলে আওয়ামী লীগ তো দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে বাংলাদেশ, এবং বিএনপি আওয়ামী লীগের প্রতি গণতান্ত্রিক দল হিসেবে তাদের সব কর্নার আছে। এবং আওয়ামী লীগের ওয়ার্কাররাও লাস্ট ইলেকশনে বিএনপিকে ভোট দিয়েছে। আমি নিজে এবং আমার সংগঠনের সচিব, মুক্তিযোদ্ধা যারা আছে দেশব্যাপী, আমরাও ক্যাম্পেইন করেছি যে ভোট নষ্ট করো না। বিএনপি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, বিএনপির মধ্যে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক সতেরত আছে। সুতরাং এই দল মুক্তিযুদ্ধের দল, তার পক্ষে ভোট দাও। এমনকি গোপালগঞ্জেও আমি গেছি, যে বলছি তোমরা বিএনপিকে ভোট দাও, কারণ বিএনপিও মুক্তিযুদ্ধের দল
এবং বিএনপির যে প্রতিষ্ঠাতা তিনি মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্যার, এবং সেই যেখানে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, জিয়াউর রহমান স্যার ঘোষণা করেছিলেন, সেখানে আমি ছিলাম। অবশ্য উনি 27 মার্চ ঘোষণা করেছিলেন স্বাধীনতা। তো এখন আমরা মনে করি যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘাত থাকবে না। দুটি গণতান্ত্রিক দল, দুটি মুক্তিযুদ্ধের দল, তারা পরস্পর সহযোগিতা করবে। এই যে দুটি দলের কথা আপনি বললেন, আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই মুক্তিযোদ্ধার দল, এখানে আপনি জামাতকে কিভাবে দেখছেন? সম্প্রতি বাংলাদেশের জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এই জায়গাটায় আপনি আপনার মুক্তিযোদ্ধা হিসেবে জামাতকে আপনি কিভাবে দেখছেন? জামাতের কথা বললে তুমি যেন কষ্ট পেও না। এই যে আমার বইতে ছবি আছে, এই জামাতের লোকেরা বাংলাদেশের মা বোনদের ধরে ক্যান্টনমেন্ট দিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে দিত জেনা করার জন্য। এবং এখানে আমার বইতে একটা ছবি আছে, এক মসজিদের ছবি। সেই মসজিদের পাশ দিয়ে আমরা 3 ডিসেম্বর যাচ্ছিলাম। ক্যাপ্টেন বিশ্রাম সিং গাড়ি জিপ চালাচ্ছিল, আমি সেই জিপে ছিলাম। সেই জিপে যাওয়ার সময় জিপের সামনে একদল লোক এসে হাত তুললো 3 ডিসেম্বর। তো আমরা এটা 3 ডিসেম্বর, তো উনি গাড়ি থামালেন, কিন্তু উনি তো দুশ্চিন্তা করছে যে গাড়ি এটা তো পাকিস্তান আর্মির ষড়যন্ত্র হতে পারে। তখন উনি মুক্তিযোদ্ধা ইন্ডিয়ান আর্মিকে বললো ব্ল্যাঙ্ক ফায়ার করার ওদের মাথার উপর দিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করা হলো। তারপরে লোকজন যায় না, তারা কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। তখন উনি কয়েকজন মুক্তিযোদ্ধাকে বললো তোমরা যাও, কি বলে দেখো, কী কথা ওদের। তো তারা গেল, তারা যেয়ে বললো যে স্যার এখানে ডান পাশে দুটো বাড়ি পাড়া একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে তাদের কয়েক ডজন মেয়েকে তারা বন্দি করে রাখছে। বহুদিন ধরে পাকিস্তান আর্মি মসজিদের ভিতরে তাদের রেপ করতো, তারা মসজিদেই বন্দি আছে। ওই মসজিদের মধ্যে থেকে ওদের মা বোনদের উদ্ধার করার জন্য তারা কান্নাকাটি করছে। তখন বিশ্রাম সিং বললো ঠিক আছে যাও, তোমরা যাও, যে মসজিদ থেকে ওদের উদ্ধার করো। তখন তারা গেল এবং মুক্তিযোদ্ধারাও গেল, আমিও গেলাম। গিয়ে সেখানে কী হলো, আমরা প্রায় 30-31 জন মহিলাকে পেলাম, তরুণ মেয়েকে পেলাম, বয়স্ক মহিলাদের পেলাম, যারা ওখানে উলঙ্গ, এবং তাদেরকে পাকিস্তান আর্মি মসজিদের ভিতরে রেখে দিয়েছিল, রেখে ওখানে রেপ করতো। এবং সেই মসজিদের ছবিও আমার এই বইতে আছে। এবং তখন ক্যাপ্টেন বিশ্রাম সিং উনি তার নিজের পাগড়ি খুলে দিলেন, দিয়ে বললো ওদেরকে, পাগড়িটা খুলে দিয়ে বললো ওদেরকে আবরু রক্ষা করো, আবরু বাঁচাও বলে দিল। তখন তারা ওই পাগড়ির এতে করে ঢেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো। এবং এটা আমার বইতে এই ছবিটা আছে, আমি দেখাতে চাচ্ছি। এছাড়া আমি সম্প্রতি একটা বই পড়লাম, বেনজির ভুট্টোর মেয়ে একটা বই লিখেছে, তাতে সে বলছে বেনজির ভুট্টো তার বাচ্চাকে বলেছে ইস্ট পাকিস্তানে তাদেরকে বাঙালি মেয়েদের উলঙ্গ করে রাখতো, বন্দি করে রাখতো উলঙ্গ করে পাকিস্তান আর্মি, যাতে করে তারা শাড়ি পরে রাখলে শাড়ি দিয়ে আত্মহত্যা করতো বাঙালি মেয়েরা। সেই জন্য যাতে আত্মহত্যা না করতে পারে, এই জন্য তাদেরকে উলঙ্গ করে রাখা হতো। চিন্তা করো। এবং এই মেয়েদেরকে ধরে নিয়ে গেছে কারা নিয়ে দিয়ে এসছে, কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে, কোন বাড়ির বউ সুন্দরী, এগুলো কেউ তো জানে না। জামাত ইসলাম, রাজাকার, আলবদর, জামাত, তারা এই অকাম কুকাম করেছিল। তারা এই সমস্ত মেয়েদের নিয়ে তারা এই পাকিস্তান আর্মির ক্যান্টনমেন্টে, পাকিস্তান আর্মির ক্যাম্পে তারা ধরে দিয়ে আসতো, বুঝেছেন? এবং এই যারা করেছে, এবং আমাদের 3-4 লাখ মা বোনকে রেপ করেছে, এই রেপের জন্যে জামাতও সমভাবে দায়ী। তারাও তো এই রেপ করার কাজে সহযোগিতা করে আমাদের মা বোনদেরকে ধর্ষণের শিকার করেছে পাকিস্তান আর্মির দ্বারা। সুতরাং এই রাজাকার আলবদর, তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। 2 নম্বর হলো ওয়ার্ল্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কনফারেন্সে যে গেছি আমি, তোমাকে বললাম, এই ওয়ার্ল্ড ভেটেরান কনফারেন্স ভিয়েতনাম, সেখানে কি সিদ্ধান্ত
বিশ্বের যত দেশে মুক্তিযুদ্ধ, বিশ্বের 42টা দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। 42টা দেশের সিদ্ধান্ত কি তোমাকে বলি। 42টা দেশের সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত চালু আছে, কামিয়াব আছে এবং চালু আছে। মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে তাদের 10 পুরুষ, 10 জেনারেশন কোনো সরকারি চাকরি পাবে না, কোথাও কোনো সরকারি পদে যেতে পারবে না এবং তারা কোনো সংগঠন করতে পারবে না, তাদের ভোটাধিকার আছে। জামাতের সংগঠন এখন আছে কেন? আমি এটা বলে নেই, এটা হচ্ছে আন্তর্জাতিক মুক্তিযুদ্ধ দেশের সিদ্ধান্ত এবং সেসব দেশে এদের এদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বা ভিয়েতনাম আমেরিকার পক্ষে ছিল, তাদের সারা 10 জেনারেশন কী করবে, ভিয়েতনামের গু পরিষ্কার করবে, গুটিন মাথা নিয়ে সারা ভিয়েতনাম ঘুরে ওড়াবে। ভিয়েতনাম গভর্নমেন্ট তাদের খাওয়া দেবে, দাওয়া দেবে, থাকা দেবে, সব করবে, কিন্তু 10 জেনারেশন কোনো পদে যেতে পারে, কোনো ভোটাধিকার শুনছে না। আলজেরিয়া, জিম্বাবুয়ে, আফ্রিকা যত দেশে মুক্তিযুদ্ধের বা পিতার দোষে কি পুত্রকে দোষী করা যায়? এবং এমনও কথা উঠেছে যে 71-এর যে জামাত আর এখনকার জামাত কি এক? 54 বছর অতিক্রম হয়ে গিয়েছে অলরেডি। তো আপনি কি আমি বলছি এখনকার যারা জেনারেশন তারা তো মুক্তিযুদ্ধের অপরাধী না। আমি বলছি মুক্তিযুদ্ধের বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের দেশগুলো যেভাবে চলে আমরাও সেইভাবে চলতে হবে। এই দেশগুলো এইভাবে চলে কেন? কারণ আছে। আর তুমি জানো এই দেশগুলো এইভাবে চলে তার কারণ কি? তার কারণ কি? এই দেখো না, এই যে পরিবর্তন হয়ে গেল 5ই আগস্ট, তারপর জামাত ইসলাম, রাজাকার বদর, আমাদের বীর শ্রেষ্ঠদের সমস্ত কবর ভাঙছে, বীর শ্রেষ্ঠদের তাদের যে প্রতীক ছিল সেগুলো ভাঙছে। চিন্তা করো, তুমি চিন্তা করো। এবং মুক্তিযোদ্ধাদের যত প্রতীক ছিল, মুক্তিযোদ্ধাদের যে গণকবর ছিল সেগুলো ভাঙছে, সেখানে আগুন দিছে। কী জন্যে কী হয় তুমি টের পাও না? বহির্বিশ্ব কেন মুক্তিযুদ্ধের দেশগুলো এই কঠোর আইন চালু রেখেছে, নির্মম কঠোর চালু রেখেছে কেন? কারণ এরা 10 জেনারেশন পর্যন্ত এরা শুদ্ধ হবে না। 10 জেনারেশন পার হবে তারপরে তারা শুদ্ধ হবে, তার আগে হবে না, হবে না, হবে না। তাহলে দেখো 5ই আগস্টের পর কী হলো, সারা বাংলাদেশের বীর শ্রেষ্ঠদের কবরের উপরে হামলা করেছে, বীরুত্তমদের কবরে হামলা করেছে। সুতরাং এদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে গেলে ওই জমাত যা করতেছে ওদের প্রতি বিএনপি তাদের থেকে সরে আসতেছে, আরও সরে আসবে।